প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের খাবার দাবার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার 1962 সালে 10 এপ্রিল চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যেটি আমাদের বিষয় বলছিলাম যে শিশুদের খাবার দাবার, এবং এটি প্রত্যেকটি বাবা মায়ের অত্যন্ত সাধারণ একটি সমস্যা যে শিশু খেতে চায় না। শুরুতেই একটু জানতে চাইবো, একদম নবজাতক থেকেই যদি শুরু করি, তাদের আদর্শ খাবার কি? আদর্শ খাবার তো মায়ের দুধ, মায়ের দুধ, মায়ের দুধ, মায়ের দুধ, এছাড়া আর কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে শিশুদের আদর্শ খাবার প্রথম দিন থেকেই, ফার্স্ট ডে থেকে, এবং 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ালেই চলবে। এছাড়া এক ফোঁটা পানিরও দরকার নেই। অনেক বাবা মানে মনে করেন, মা মনে করেন যে পানির দরকার আছে, আমার বাচ্চা বুঝি কাঁদছে এই পানির জন্য, গলা বোধহয় শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইটারও কোনো প্রয়োজন হবে না? এটার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো। এই সময় নবজাতক হওয়ার পরপরই একটা বিষয় আমাদের পুরোনো দিনের তো ছিলই, এখনো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু চিনির পানি, একটু চিনির শরবত বা মধু দিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। এটি আসলে কতখানি যুক্তিসঙ্গত? এটা তো আসলে যুক্তিসঙ্গত নাই, এটা হচ্ছে সুপারস্টিশন। হ্যাঁ, তো এখন বাচ্চা হওয়ার পরপরই যেটা আসে, বাচ্চা মায়ের প্রথমে ব্রেস্ট থেকে যেটা আসে সেটাকে আমরা শাল দুধ বলি। সেই শাল দুধই আমরা দিতে বলি। এই শাল দুধ একটু ঘন হয়, ইয়েলো কালারের হয়। এটাই হচ্ছে প্রথম ভ্যাকসিন, প্রথম টিকা হিসেবে কাজ করে বাচ্চার জন্য। এটি যে কত প্রয়োজন সেটি আসলে এখনো কিন্তু সবাই বুঝতে পারে না আসলে, যে এই দুধটাই যে কত বড় প্রতিষেধক হিসেবে কাজ করে শিশুর জন্য। জানতে চাইবো একটু ম্যাডাম, যে দেখা যায় শিশুটি যখন ধীরে ধীরে বড় হচ্ছে, 6 মাস থেকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ওই সময়টা আসলে কি খাবার দিয়ে শুরু করা উচিত বুকের দুধের পাশাপাশি, সেটি একটু আসলে 6 মাস বয়সের পর থেকে বাড়তি খাবার দিতে হবে, এবং 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি খাবারটা দিতে হবে। এবং বাড়তি খাবার বলতে কি কি খাবার হতে পারে? বাড়তি খাবার বলতে হচ্ছে ফল দিতে পারে, কলা দিতে পারে, তারপরে অরেঞ্জ জুস, কমলার রস, তারপরে হচ্ছে ডিম দিতে পারে। ডিমে প্রথমে হলুদ অংশ, আমরা বলি ডিমটা হাফ বয়েল করে প্রথমে হলুদ অংশটা দেবে, ইয়েলো এগ ইয়কটা দিবে, তারপরে হোয়াইট দিবে। আস্তে আস্তে এইভাবে বাচ্চাকে আসলে করতে হবে। তো এই যে একটি খাবার রয়েছে যেটি হচ্ছে শিশুদের জন্য, আমরা সবসময় দেখে থাকি যে মায়েরা এক ধরনের খিচুড়ি তৈরি করে বাচ্চাদের জন্য দিচ্ছে, যেটির মধ্যে সব ধরনের সবজি বা শাক উপাদান রয়েছে। এই খিচুড়িটা আসলে বাচ্চার জন্য কতখানি উপকারী? এই খিচুড়িটা তো খুবই উপকারী। এই চাল, ডাল, তেল, নুন, শাক সবজি, সেটি কিভাবে প্রিপেয়ার করলে আসলে বাচ্চা সঠিক পুষ্টিটা পাবে সেটি একটু জানতে চাচ্ছি। চাল দিতে হবে কার্বোহাইড্রেট, ডাল হচ্ছে প্রোটিন। আমরা কিন্তু দেখি কি কিছু কিছু ক্ষেত্রে যে অনেক ধরনের সবজি একসাথে দিয়ে দিচ্ছে। তো আমি যতটুকু জানি যে খুব বেশি কিছু একসাথে দিলে আসলে খাবারের টেস্টটা বাচ্চারা পাবে না। টেস্টটা চলে যায়, তো মারা কি করে সব সবজিগুলি দিয়ে দেয়, বরং এক একদিন এক একটা করে ইন্ট্রোডিউস করতে বলি আমরা, এবং সব কিছুই একসাথে দিতে নিষেধ করি। কারণ বাচ্চা তো ছোট, বাচ্চা তো আসলে মায়ের দুধ খেয়েই অভ্যস্ত ছিল একদিন। হঠাৎ করে অনেক কিছু পড়লে হঠাৎ মানে বাচ্চার পেট খারাপ হতে পারে, সেটি নিতে পারে না অনেক সময়। আচ্ছা, তেলটা কি বাচ্চার জন্য কতখানি উপকারী? খাবার সয়াবিন তেল তো খুবই উপকারী। সয়াবিন, সয়া প্রোটিন যেটা। আচ্ছা, কারণ তেলটা দিতে অনেকে ভয় পান যে বাচ্চার জন্য তেলটা আসলে খুব পেটে সইবে কিনা, সেটিও একটা ভয়ের কারণ। এই বিষয়ে আমি একটা কথা বলি। অনেক সময় কি করে মারা বাচ্চাদেরকে সুজি আর পানি দিয়ে সুজিটা তৈরি করে, চালের সুজি আর কি, চালের গুঁড়াটা দিয়ে পানি দিয়ে খাওয়ায়। হ্যাঁ, এটা যে আসলে এটা খুবই খুবই একটা
খারাপ জিনিস। আচ্ছা, মানে উপকার তো করেই না, উপকার তো করে না, অপকারই করে। এখানে শুধু কার্বোহাইড্রেট যাচ্ছে এবং প্রোটিন একটুও যাচ্ছে না। তার মানে এই যে বুকের দুধ থেকে যখন আস্তে আস্তে একটু ভারী খাবারের দিকে যাচ্ছে মায়েরা তাদের সন্তানদের ক্ষেত্রে, ওই সময়টাতে কিন্তু সুজির খাবারটা দিচ্ছে। তারা মনে করছে বুকের দুধ থেকে আমি একটু কাছাকাছি কোনো কিছুতে যাচ্ছি, কিন্তু ওইটা করতে গিয়ে যে একটি বড় ধরনের ক্ষতি করে ফেলছে শিশুদের, সেটি বুঝতে পারে না। তার মানে এটি খাওয়া উচিত না, এটি খাওয়া উচিত না। এটা আমি আজকে বললাম কারণ এটা বলা উচিত বলে মনে করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন। একটু জানতে চাইবো, একটু বড় হচ্ছে যেসব বাচ্চারা, বিশেষ করে 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে শিশুর বাবা মায়েদের প্রধান কমপ্লেইন হচ্ছে বাচ্চাটি খেতে চায় না। তো আসলে এটি কতখানি যৌক্তিক এই সমস্যাটা, সেটি একটু জানতে। আসলে বাচ্চাদের আমাদের বাবা মারা কি করেন, বাচ্চাদেরকে কন্টিনিউয়াস কিন্তু পুশ করেন খাওয়ার জন্য পুশ করলে বাচ্চারা মনে করে খাওয়াটাকে ওষুধ মনে করে ওরা। হ্যাঁ, তখন ওরা ওই জিনিসটা বাচ্চাদের মধ্যে কিন্তু আগ্রহটা হারায় যায়। ফলে হচ্ছে কি বাচ্চাদেরকে একটু টাইম দিয়ে খাওয়াতে হবে। খাওয়ার সময় শুধু খাওয়াতেই বলি আমরা এখন নিষেধ করি যে টেলিভিশন দেখায় বা অন্য খেলা দেখে কোনো কিছু যেন না খাওয়ায়। হ্যাঁ, খাওয়ার সময় খাওয়াটাই ও এনজয় করুক এবং সেটা 5-6 ঘন্টা পর খাওয়াবে। একবারে তো আসলে 3 বেলা খাবার খাওয়ালেই হয়, আর 2 বেলা স্ন্যাক্স খাওয়ালে হয়। শিশুটির মধ্যে ক্ষুধার যে সেন্সেশনটা সেটি আগে বুঝতে হবে, রাইট। ক্ষুধাটা কিন্তু এখন আমরা পেতে দেই না, তার আগেই খাবারটা দিয়ে দিই মুখে। আচ্ছা, তো যখন বাচ্চারা বড় হচ্ছে এবং বাচ্চাদের গ্রোথটা বোঝা যাবে কিভাবে এবং তাদের খাবারটা সঠিক উপায় তারা পাচ্ছে কিনা, বা তাদের বৃদ্ধিটা শারীরিক বা মানসিক বৃদ্ধিটা ঠিক হচ্ছে কিনা, সেটি বোঝার উপায় কি? সেটি বোঝার উপায় হচ্ছে অনেক সময় আমরা বাচ্চাদেরকে যেমন ওয়েট চার্টটা দিয়ে দিই মাদেরকে। ওজনটা মাপলে হয়তো 1 সপ্তাহ পরপরই মাপুক, এমনি স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রে 1 সপ্তাহ পরপর মাপতে পারে। হ্যাঁ, আর প্রতিদিন যদি 0.5 গ্রাম করে একটু ওয়েটটা বাড়ে, আস্তে আস্তে এটা ওয়েট বাড়াটা একটু কমে যায়। কারণ 0.5 গ্রাম করে বাড়লে তা বাচ্চা যদি খুবই উৎফুল্ল থাকে, খেলাধুলা করে, বাচ্চা যদি অসুস্থ না হয়, তাহলে আমরা বুঝবো বাচ্চা স্বাভাবিক জীবনযাপন করছে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন বাচ্চা খেতে চায় না, এটি একটি সমস্যা, কিন্তু আরেকটি বড় সমস্যা যেটি সত্যিকার অর্থে সমস্যা, সেটি হচ্ছে শিশুদের মুটিয়ে যাওয়াটা, ওবেসিটি, যেটি শিশুদের জন্য সত্যিকার অর্থে ক্ষতিকর। এটি আসলে কতখানি ক্ষতিকর এবং সেটি রোধ করার উপায় কি? সেটি তো আসলে অতিরিক্ত ক্ষতিকর বলবো আমি। আর মা বাবারা বাচ্চারা যখন ঘরের তৈরি খাবারটা খেতে চায় না, তখন মা বাবারা কি করে, বাইরের ওই ফ্রাইড চিকেন, তারপরে এসব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব খাওয়ায় এবং চিপসটা দেয়। এগুলি অতিরিক্ত ক্ষতিকর। এই ফাস্ট ফুডের মধ্যে ট্রান্সফ্যাট আছে, এই ট্রান্সফ্যাটটা খেলেই বাচ্চারা মোটা হয়ে যায়। আচ্ছা, এবং বাচ্চাদেরকে এগুলি বেশি খাওয়ানো হয়। আমরা নিষেধ করি, কিন্তু ওরা মনে করে বুঝে বাচ্চাটা খেলে অসুবিধা কোথায়, এটাও তো চিকেন। আমরা খুব বেশি হৃষ্টপুষ্ট বাচ্চা দেখতে চাই, কিন্তু সেটি আসলে একটা সময় ঝুঁকির কারণ হয়ে যায়। সেটি কখন বাচ্চাটির গ্রোথ দেখে বুঝবো যে না, সেটি ওভারওয়েট হয়ে গেছে বাচ্চাটি? একটা বাচ্চা বয়স অনুপাতে ওজন কিন্তু কতগুলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট ফর এজ আছে। যেমন 1 বছর বয়সে 10 কেজি ওজন হলেই এনাফ। হ্যাঁ, 9-10 কেজি ওজন হলেই এনাফ। আর 2 বছর বয়সে ধরেন 12-13 কেজি ওজন হলেই এনাফ। এই যে এই 2.5 কিলো পার ইয়ার এই যে আমরা বাড়াচ্ছি, এটাই যথেষ্ট। কিন্তু একটা বাচ্চার যদি 3 বছর বয়সে 30 কেজি ওজন হয়, তাহলে এটা তো ওভারওয়েট। এই ওভারওয়েটটা কিন্তু ব্লাড প্রেশার করে, ডায়াবেটিস করে, অপরিণত বয়সেই করে ফেলে। মানে আগেই চলে আসছে, দেখা যাচ্ছে যে মানে এই সমস্যাটা অনেক বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতিকর। সেটি একটি শিশুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, তো বাবা মায়ের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটি একটু বলতে পারেন, যে যাতে করে শিশুদের বুদ্ধিবৃত্তি বা সঠিক গ্রোথের জন্য কোন কোন খাবার শিশুদের জন্য উপকারী হবে? শিশুদের জন্য উপকারী হচ্ছে ঘরের তৈরি হাড়ের খাবার, আচ্ছা, মাছ, ডাল, ভাত, এগুলোই এনাফ। এবং একসাথে বসে সেটি পরিবারের সবার সাথে শেয়ার করা খাবে। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বললেন এই বিষয়টি নিয়ে। আপনাকেও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের খাবার দাবার, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অতিথি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। শিশুদের খাবার দাবার কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, আশা করছি যারা বাবা মা রয়েছেন তাদের সবার অত্যন্ত উপকারে আসবে আমাদের আজকের পরামর্শ।
আজকে আমরা দেখাবো কেটলবেলের যে এক্সারসাইজটা, এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে পেক্টোরাল মাসলকে, মানে চেস্টের মাসলটাকে। অন্যান্য যে চেস্টের যে এক্সারসাইজগুলো থাকে সেগুলোতে যে পরিমাণ ইঞ্জুরি হওয়ার চান্স থাকে, কারণ রেঞ্জ অফ মোশন বেশি থাকে, কেটলবেলে সেই পরিমাণ এইটা মানে ইঞ্জুরি হওয়ার এইটা নেই, মানে চান্সটা নেই, কারণ রেঞ্জ অফ মোশনটা কিছুটা কম থাকে। কিন্তু কেটলবেলের কাজটা অন্যভাবে হয়, এটা রেঞ্জ অফ মোশন বাড়িয়ে হয় না, এটা হচ্ছে স্ট্যাবিলাইজার মাসলটাকে অ্যাক্টিভ করে হয়। কারণ কেটলবেলটাকে এক হাত থেকে আরেক হাতে নিতে গেলে যে স্ট্যাবিলাইজার মাসলগুলো অ্যাক্টিভ করতে হয়, এতে যে জিনিসটা হয় আপনার চেস্টের সাথে অন্য যে মাসলগুলো থাকে সেই জিনিসটা ইনভলভ হয়। তবে একটা জিনিস বলে রাখি যে কেটলবেলে আপনার ডেফিনেশনের চেয়ে যে জিনিসটা বেশি ফোকাস করে সেটা হচ্ছে ম্যাস বিল্ডিং এবং মাসল স্ট্রেংথ, মানে আপনার স্ট্রেংথটাকে বেশি বাড়বে, এই জন্য মানে রেঞ্জ অফ মোশনটা ওই পরিমাণ হচ্ছে না চেস্টে। কিন্তু যে জিনিসটা হবে আপনার স্ট্রেংথটা বাড়বে এবং ম্যাসটা বাড়বে। এখন দেখুন যে আমরা কীভাবে চেস্টের এক্সারসাইজটা করছি। ওকে গো। ওকে, কেটলবেলের যে জিনিসটা যখন যে জিনিসটা করছে যে দেখেন, ওকে গো এগেইন, মানে নর্মাল যে আমরা বেঞ্চ প্রেস মারছি সেই মোশনটাই থাকবে, কিন্তু এখানে যেটা হবে যখন উপরে যখন উঠে যাবে তখন মাছ বরাবর চলে যাবে হাতটা, ব্যাস মাছ বরাবর চলে। তার মানে কি সে ম্যানুয়ালি তার পেক্টোরাল মাসলটাকে ভিতর দিকে মুভ করাচ্ছে। ওকে, এটা করার পরে আর এক হাতে করবে, গো ফর নাদাও, ইয়েস গো এগেইন, ইয়েস, ওকে মাছ বরাবর আসছে। ওকে, এরপরে যে জিনিসটা করবে সে অল্টারনেটিভভাবে করবে, গো ইয়েস, গো ইয়েস, এগেইন, ইয়েস এগেইন, ইয়েস এগেইন। এই চেঞ্জিং যে ট্রানজিশন পিরিয়ডটা, দিস ইজ ভেরি রিস্কি, এটা একটু আপনি সাবধানে করতে হবে, কারণ যদি কোনো মানে স্লিপ হয়, মানে যে অ্যাক্সিডেন্ট ইজ ভেরি সিভিয়ার। ওকে রাখো। ওকে, এখন যে জিনিসটা করবো আমরা, যে নর্মাল যে প্রিন্সিপালস অফ কেটলবেলের যে প্রিন্সিপাল, সেটা আমরা ফলো করবো। প্রিন্সিপালসটা কি? প্রথমে যখন আমরা এক হাতে করছি আমরা করবো 5, তারপরে 5-5, এরপরে 4-4, 3-3, 2-2, 1-1। এরপরে কী করবো, অ্যাট এ টাইম 20টা করবো সিঙ্গেল, মানে অল্টারনেটিভলি করে করবো। এবং এটা করার পরে যদি দেখা যায় যে আরও আছে, টাইম আছে, আমরা আবার সেম জিনিসটাই রিপিট করবো নন স্টপ, এবং একটানা করবো 2 মিনিট। এবং এই খেয়াল করবো 2 মিনিট করার পরে কেটলবেল ট্রেনিংয়ের সময়, নট 30 সেকেন্ড রেস্ট, কেটলবেল ট্রেনিংয়ের সময় 2 মিনিট পরে 1 মিনিট পর্যন্ত আমরা রেস্ট দেবো, যাতে পরবর্তী এক্সারসাইজের জন্য আমরা আবার রেডি হয়ে যাই। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার কিংবা আপনার পাশের মানুষটির নাক থেকে শুরু হতে পারে রক্ত পড়া। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। নাক থেকে রক্ত পড়ার বিভিন্ন রকম কারণ রয়েছে। সাধারণত নাকে আঘাত পেলে বা নাক বেশি খোঁচালে সেক্ষেত্রে নাক থেকে রক্ত পড়ে, এই ধরনের সংখ্যাই বেশি। এছাড়া কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে, রক্তচাপ বেশি থাকে, বা কারো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ডাক্তাররা নাক দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়া কারো যদি রক্তে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো নাক দিয়ে রক্ত পড়লে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রুগীকে একটি চেয়ারে বসাতে হবে, হাতের এই 2 আঙ্গুল দিয়ে নাক চেপে ধরে রাখতে হবে। এরপরও যদি এভাবে আমরা 10 মিনিট রাখবো, 10 মিনিট রাখার পর দেখবো নাক থেকে রক্ত পড়ছে কিনা। সাধারণত বন্ধ হয়ে যায়। তো এরপরও যদি নাক থেকে রক্ত পড়তে থাকে সেক্ষেত্রে একটি কাপড় নিব, কাপড় নিয়ে ঠান্ডা পানিতে ভিজানোর পর আমরা নাকে ধরে রাখবো। এভাবে একইভাবে আবারও 10 মিনিট ধরে রাখবো। ধরে রাখার পর যদি আমরা দেখি আরও নাক থেকে রক্ত পড়ছে সেক্ষেত্রে আমাদেরকে নিকটস্থ ডাক্তারের কাছে যেতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। উঁচু হিলে কোমর ব্যথা হতে পারে, তাই কোমর ব্যথা যাদের কিছুতেই ছাড়ছে না তারা হিল পরা ছেড়ে দিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমাদের কাছে সাধারণত যত রোগী আসে তার আমরা 1/3 রোগী তারা এই পেটের ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আর এই পেটের ব্যথা সাধারণ থেকে শুরু করে খুব ঝুঁকিপূর্ণ, লাইফ থ্রেটানিংও হতে পারে আর কি। এখন সবটাই নির্ভর করে আর কি যে রোগীর বয়স, তারপরে ব্যথা অনসেট টাইপ, ডিউরেশন।
দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।